This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. শুনলে অবাক লাগতে পারে, কিন্তু প্রাচীন মিশরের পিরামিড যারা তৈরি করেছিলেন তাদের পারিশ্রমিকের একটা বড় অংশ দেওয়া হতো একটা বিশেষ পানীয়র মাধ্যমে। হ্যাঁ, মানে সে যুগে তো এটা কেবল তেষ্টা মেটানোর কোনো মাধ্যম ছিল না। একদমই না, এটা ছিল দৈনন্দিন আহার, যাকে বলে বেঁচে থাকার রসদ বা সার্ভাইভাল ফুড। ঠিক। আর আজকের এই আধুনিক পৃথিবীতে যে জিনিসটাকে আমরা শুধুমাত্র পার্টি বা বিনোদনের প্রধান অনুষঙ্গ হিসেবে দেখি, হাজার হাজার বছর আগে সেটাই মানুষের জীবন বাঁচাতো। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই অভাবনীয় রূপান্তরটাই উন্মোচন করতে যাচ্ছি। আমাদের আলোচনার মূল ভিত্তি হিসেবে থাকছে মৃন্ময় হালদারের লেখা চমৎকার একটা বই, ফ্রম গ্রেন টু গ্লাস, দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ অ্যালকোহল। দারুণ একটা বই। মানে একটা সাধারণ কৃষিজাত উপাদান কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে রসায়ন, অণুজীব বিজ্ঞান আর কারিগরি দক্ষতার ওপর ভর করে পৃথিবীর অন্যতম প্রাচীন পানীয়ে পরিণত হল, সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে। ঠিক। তো আজকের লক্ষ্য হল কিভাবে মাত্র 4টি সাধারণ উপাদান, বিজ্ঞানের সূত্র আর শিল্পের ছোঁয়ায় একটা বৈশ্বিক পানীয়ের রূপ নেয়, তার পেছনের গল্পটা জানা। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। গ্লাসে চুমুক দেওয়ার আগে আমাদের তো জানতে হবে এর ভেতরে আসলে কি আছে। একদম প্রথম ধাপটাই হলো এটা। আর অবাক করার মতো বিষয় হল, এই পানীয়ের 90 থেকে 95% হল কেবল পানি। তো একটা প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক, যে যদি 95%ই সাধারণ পানি হয়, তাহলে বাকি মাত্র 5% উপাদান দিয়ে কিভাবে সারা পৃথিবীতে এত হাজার রকমের স্বাদ তৈরি করা সম্ভব? ওই 5%ই তো হলো পুরো প্রক্রিয়ার আসল জাদু। মানে মূল উপাদান আসলে মাত্র 4টে: পানি, মল্টেড শস্য, হপস আর ইস্ট। এই 4টির মধ্যে শস্য বা গ্রেন হলো পানীয়টির আত্মা। আর শস্য হিসেবে তো প্রায় সবসময় বার্লি বা জবকেই বেছে নেওয়া হয়, তাই না? হ্যাঁ, এর পিছনের কারণটা কিন্তু শুধু ঐতিহ্য নয়, বরং নিরেট বিজ্ঞান। বার্লিতে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে এনজাইম থাকে। এই এনজাইমগুলোর কাজ হল শস্যের ভেতরে আটকে থাকা জটিল স্টার্চ বা শ্বেতসারকে ভেঙে সাধারণ চিনিতে পরিণত করা। কিন্তু সোর্স ম্যাটেরিয়ালে তো দেখলাম শুধু বার্লি নয়, অন্যান্য শস্য ব্যবহার করা হয়। মানে গম ব্যবহার করলে পানীয়টি নাকি অনেক মসৃণ এবং কিছুটা ঘোলাটে বা ক্লাউডি হয়। ঠিক ধরেছেন। শস্য বদলালে চরিত্রটাই বদলে যায়। তো চাল বা ভুট্টা ব্যবহার করলে স্বাদের কি পরিবর্তন হয়? বাজারে যে বহুল উৎপাদিত বা মাস মার্কেট প্রোডাক্টগুলো দেখি, সেগুলোতে তো মনে হয় খরচ কমানোর জন্যই চাল বা ভুট্টা বেশি দেওয়া হয়। খরচ কমানো একটা বড় কারণ বটে, তবে স্বাদ হালকা করাটাও আরেকটা উদ্দেশ্য। চাল বা ভুট্টা ব্যবহার করলে পানীয়ের বডি বা ঘনত্ব অনেক কমে যায়। স্বাদ খুব সাধারণ এবং হালকা হয়, যা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে খুব সহজে গ্রহণযোগ্য হয় আর কি। ও আচ্ছা, মানে সবার কথা ভেবে বানানো। একদম। তবে আপনি যে শস্যই ব্যবহার করুন না কেন, মাঠ থেকে সরাসরি তুলে আনা বার্লি বা গম দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। প্রথমে একে ব্যবহারযোগ্য করে তুলতে হবে। আর এই প্রক্রিয়ার নামই হল মল্টিং। হ্যাঁ, মল্টিং প্রক্রিয়ার কথা যখন উঠলই, এর 3টে মূল ধাপ নিয়ে একটু কথা বলা দরকার। প্রথমে হলো স্টিপিং বা পানিতে ভেজানো। শস্যগুলোকে পানিতে ডুবিয়ে রাখা হয় যাতে সেগুলো আর্দ্রতা শুষে নেয়। এরপর আসে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম। মানে শস্যগুলো স্প্রাউট করতে বা অঙ্কুরিত হতে শুরু করে। ঠিক। আর সবশেষে হলো কিলনিং বা তাপ দিয়ে শুকানো বা রোস্টিং। এই কিলনিং বা রোস্টিং প্রক্রিয়াটা তো অনেকটা কফি বিন রোস্ট করার মতোই মনে হচ্ছে। দারুণ একটা তুলনা টেনেছেন। বিষয়টা অনেকটা সেরকমই, তাই না? মানে হালকা রোস্ট করলে বিস্কিটের মতো একটা স্বাদ আসবে, মিডিয়াম রোস্ট করলে ক্যারামেলের স্বাদ, আর যদি ডার্ক রোস্ট করা হয় তাহলে কফি বা চকলেটের মতো গাঢ় ফ্লেভার পাওয়া যাবে, যেমনটা ওই স্টাউট বিয়ারে থাকে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল এই জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমের পেছনের জৈবিক মেকানিজমটা। সেটা কেমন? ধর, আপনি যখন বীজকে নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে ভেজাচ্ছেন, বীজটি তার ভেতরের জিনগত সংকেত থেকে মনে করে বসন্ত এসে গেছে, এবার আমার বড় হওয়ার পালা। হ্যাঁ হ্যাঁ, মানে সে বোকা বনে যায়। অনেকটা তাই।
মাটি ফুঁড়ে ওঠার জন্য সে তার ভেতরের খাদ্যভাণ্ডার বা স্টার্চকে ব্যবহার করতে চায়, আর সেজন্যই প্রচুর এনজাইম তৈরি করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে যখন এনজাইমগুলো পুরোপুরি প্রস্তুত কিন্তু স্টার্চগুলো এখনও ফুরিয়ে যায়নি, তখন ব্রুয়ার বা প্রস্তুতকারক ওই কিলনিং বা তাপ দেওয়ার মাধ্যমে অঙ্কুরোদ্গম থামিয়ে দেন। অবিশ্বাস্য একটা মেকানিজম তো। হ্যাঁ, এই সুনির্দিষ্ট আর্দ্রতা ও তাপমাত্রার খেলাটি না খেললে এনজাইমগুলো স্টার্চ ভাঙতে পারত না, আর পরবর্তীতে কোনো চিনিও তৈরি হতো না। প্রকৃতির একটা স্বাভাবিক প্রক্রিয়াকে মানুষ কত নিখুঁতভাবে হাইজ্যাক করেছে ভাবলে অবাক লাগে। তো কাঁচামাল তো প্রস্তুত হলো, কিন্তু রোস্ট করা এই শস্য থেকে আসল জাদুকরি স্বাদ কিভাবে বের করা হয়? এখান থেকে শুরু হয় ম্যাশিং বা মূল রান্নার কাজ। গরম পানিতে এই গুঁড়ো করা মল্ট মেশানো হয়। এই গরম পানি এনজাইমগুলোকে পুনরায় জাগিয়ে তোলে। এবং তারা স্টার্চ ভেঙে একটা মিষ্টি তরল তৈরি করে, যাকে বলে ওয়ার্ট। কিন্তু এই মিষ্টি তরলটাকে শস্যের খোসা বা ছিবড়ে থেকে আলাদা করা হয় কিভাবে? সাধারণ কোনো ছাঁকনি দিয়ে? না, সাধারণ কোনো ছাঁকনি নয়। এই আলাদা করার প্রক্রিয়ার নাম হল লাটারিং। এখানে প্রকৃতির আরেকটা চমৎকার বিজ্ঞান কাজ করে। আচ্ছা। শস্যের যে খোসাগুলো থাকে সেগুলো নিজেরাই গামলার নিচে একটা ন্যাচারাল ফিল্টার বেড বা প্রাকৃতিক ছাঁকনি তৈরি করে। অনেকটা ফ্রেঞ্চ প্রেস কফিতে যেভাবে কফির দানাগুলোই ছাঁকনির কাজ করে, ঠিক তেমনি। ও, ফ্রেঞ্চ প্রেসের মতো দারুণ। হ্যাঁ, তো এই খোসার স্তরের ভেতর দিয়ে যখন তরলটা চুইয়ে নিচে পড়ে, তখন এটি প্রাকৃতিকভাবেই পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায়। এরপর আলাদা করা এই মিষ্টি তরল বা ওয়াটটিকে ফোটানো বা বয়লিং করা হয়। আর ঠিক এই ফোটানোর সময় তো যোগ করা হয় তৃতীয় জাদুকরি উপাদান, হপস। একদম, হপস ছাড়া তো ব্যালেন্সটাই আসবে না। মানে হপস হলো এক ধরনের ফুল যা পানীয়তে তেতোভাব আর সুগন্ধ যোগ করে। মিষ্টি ওয়াটের সাথে হপসের এই তেতোভাবের সংমিশ্রণই একটা পারফেক্ট ব্যালেন্স নিয়ে আসে। আর বইটিতে আরেকটা দারুণ তথ্য আছে, হপস নাকি প্রাকৃতিক প্রিজারভেটিভ বা সংরক্ষক হিসেবেও কাজ করে। হ্যাঁ, প্রাচীনকালে যখন রেফ্রিজারেশন ছিল না, তখন সমুদ্রপথে জাহাজে করে পানীয় নিয়ে যাওয়ার সময় এই হপসি পানীয়কে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাত। এরপরই আসে পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফার্মেন্টেশন। এখানে বিষয়টা সত্যিই খুব আকর্ষণীয় হয়ে ওঠে। বইয়ের বর্ণনা অনুযায়ী ইস্ট এখানে একজন মাস্টার শেফের মতো কাজ করে। হ্যাঁ, মাস্টার শেফ উপমাটা কিন্তু দারুণ, তাই না? যে কিনা ওই মিষ্টি তরলের সব চিনি খেয়ে ফেলে এবং তার বদলে অ্যালকোহল অর্থাৎ ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তার মানে গ্লাসের ভেতর আমরা যে সুন্দর বুদবুদ বা ফিজ দেখি, সেটা আসলে ইস্টের শ্বাস ত্যাগের ফসল। শুনতে একটু অদ্ভুত লাগলেও বৈজ্ঞানিকভাবে বিষয়টা একদমই তাই। ইস্ট মাইক্রোস্কোপিক হলেও পুরো প্রক্রিয়ার প্রধান কারিগর সেই। এই অ্যালকোহলিক ফার্মেন্টেশনের বৈজ্ঞানিক সৌন্দর্যটা লুকিয়ে আছে তাপমাত্রার সামান্য তারতম্যের ভেতর। তার মানে তাপমাত্রার একটু এদিক ওদিক হলেই স্বাদ বদলে যায়? একদম। বইটিতে খুব সুন্দরভাবে দুটি প্রধান ফার্মেন্টেশন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রথমটি হল ওল্ড ফার্মেন্টেশন। এখানে টপ ফার্মেন্টিং ইস্ট ব্যবহার করা হয়, যা 15 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। মানে একটু উষ্ণ পরিবেশে? হ্যাঁ, উষ্ণ পরিবেশের কারণে এই ইস্ট তরলের ওপরের দিকে ভেসে ওঠে এবং খুব দ্রুত কাজ করে। এই দ্রুত এবং উষ্ণ প্রক্রিয়ার ফলে পানীয়টিতে নানা রকম জটিল ফ্লেভার এস্টার তৈরি হয়, যা ফলের মতো বা ফ্রুটি স্বাদ দেয়। আর দ্বিতীয়টি হল লাগার ফার্মেন্টেশন। লাগার তৈরিতে বটম ফার্মেন্টিং ইস্ট ব্যবহার করা হয়। এটি অনেক ঠান্ডা পরিবেশে, সাধারণত 7 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। ঠান্ডা পরিবেশের কারণে এই ইস্ট তরলের নিচে থিতিয়ে পড়ে এবং খুব ধীর গতিতে কাজ করে। এই ধীর প্রক্রিয়ার ফলে ফ্লেভার এস্টারগুলো তৈরি হওয়ার সুযোগ পায় না। ও আচ্ছা, তাহলে ফ্রুটি স্বাদটা আর আসে না? ঠিক। এর ফলে এর স্বাদ হয় অত্যন্ত পরিচ্ছন্ন, সতেজ বা ক্রিস্প। ফার্মেন্টেশন শেষ হবার পর পানীয়টিকে কন্ডিশনিং বা স্বাদ পরিপক্ক করার জন্য কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা হয়। এই এল এবং লাগার এর বৈজ্ঞানিক পার্থক্য এবং তাপমাত্রার প্রভাবই আমাদের একটা দারুণ উত্তরের দিকে নিয়ে যায়। প্রাচীনকালে তো আর থার্মোমিটার বা আর্টিফিশিয়াল রেফ্রিজারেশন ছিল না। না, সেটা তো ছিল না। তাহলে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন বিয়ার এত জনপ্রিয় হলো কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে ভূগোলে। বিজ্ঞানের এই সূত্র ধরেই ইতিহাসে পাড়ি দেওয়া যায়।
This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. 5000 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মেসোপোটেমিয়ায় এর যাত্রা শুরু। এরপর মধ্যযুগের ইউরোপে সন্ন্যাসীরা বা মঙ্কস তাদের মঠে এই প্রক্রিয়ার ব্যাপক উন্নতি ঘটায়। হ্যাঁ, তারাই প্রথম রেসিপি লিখে রাখার চর্চা শুরু করে এবং পুরো প্রক্রিয়ায় একটা শৃঙ্খলা নিয়ে আসে। কিন্তু আবহাওয়া কিভাবে স্বাদ বদলে দিল সেটা ভাবলে অবাক হতে হয়। ঠিক বলেছেন। টুইং তার একটা বড় উদাহরণ। যেমন ধরুন জার্মানির কথা। জার্মানির আবহাওয়া ঠান্ডা, আর সেখানে প্রচুর পাহাড় ও গুহা আছে, তাই জার্মানরা প্রাকৃতিকভাবেই ঠান্ডা পরিবেশে লাগার তৈরি করতে বাধ্য হয়েছিল। আচ্ছা, মানে পরিবেশই তাদের বাধ্য করেছিল। একদম। 1516 সালে তারা রেইনহাইটস বোট বা বিশুদ্ধতা আইন প্রণয়ন করে। এই আইন অনুযায়ী বিয়ার তৈরিতে কেবল পানি, বার্লি এবং হবস ব্যবহার করা যেত। তখনও অণুজীব বিজ্ঞানের আবিষ্কার হয়নি, তাই ইস্টের কথা তাদের অজানা ছিল। মানে ইস্ট ছাড়া যে ফার্মেন্টেশন হচ্ছে সেটা তারা জানতই না। কি অদ্ভুত! জার্মানি তো মূলত তাদের ঐতিহ্যবাহী এবং পরিষ্কার এই লাগারের জন্যই বিখ্যাত। অন্যদিকে বেলজিয়ামের চিত্রটা পুরো উল্টো। তারা বুনো ইস্ট বা ওয়াইল্ড ইস্ট ব্যবহার করে এমন কিছু পানীয় তৈরি করে যার স্বাদ অত্যন্ত জটিল, ফলের মতো এবং স্পাইসি। হ্যাঁ, তারা তো পরিবেশের বাতাসে উড়ে বেড়ানো ইস্টকে কাজে লাগিয়েছে। আবার চেক প্রজাতন্ত্রের কথা ভাবলে দেখা যায় এটি বিখ্যাত পিলসনারের জন্মস্থান। সেখানকার মাটির নিচের পানি অত্যন্ত নরম বা সফট ওয়াটার, আর এই নরম পানিতে মিনারেল কম থাকার কারণেই তাদের বিয়ারের স্বাদ এত মসৃণ হয়। সত্যি, ভূগোল আর আবহাওয়া আমাদের স্বাদ নির্ধারণ করে দেয়। ঠিক তাই। ভারতের গরম আবহাওয়ার কথাই ধরা যাক। ভারতে ক্রাফট বিয়ার শিল্প দ্রুত বড় হচ্ছে, কিন্তু এখানকার উষ্ণ জলবায়ুর কারণে মানুষ ভারী এবং ফ্রুটি এলের চেয়ে ঠান্ডা সতেজ লাগার পান করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি আমরা এটাকে বৃহত্তর পটভূমির সাথে মেলাই, তাহলে দেখতে পাব কিভাবে প্রযুক্তি একটি স্থানীয় ঐতিহ্যকে বৈশ্বিক শিল্পে পরিণত করেছে। শিল্প বিপ্লবের সময় মেশিনারিজ এবং বিশেষ করে রেফ্রিজারেশন বা কৃত্রিমভাবে ঠান্ডা করার প্রযুক্তির আবিষ্কার পুরো চিত্রটা বদলে দেয়। মানে তখন আর পাহাড়ের গুহা বা শীতকালের উপর নির্ভর করতে হতো না। একদমই তাই। আগে লাগার তৈরি করা যেত শুধু শীতকালে, কিন্তু রেফ্রিজারেশন আসার পর আবহাওয়া বা ভূগোলের ওপর মানুষের নির্ভরতা কমে যায়। সারা বছর ধরে পৃথিবীর যে কোনো প্রান্তে লাগার উৎপাদন সম্ভব হয়। এর ফলে এটি সারা বিশ্বের ভর উৎপাদন বা মাস প্রোডাকশন শিল্পের রূপ নেয়। আর আধুনিক যুগে এসে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আমরা দেখছি ক্রাফট বিপ্লব। ইউএসএ আইপিএ বা ইন্ডিয়া পেল এলের মতো এক্সপেরিমেন্টাল স্টাইলগুলো জনপ্রিয় হচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে হপস ব্যবহার করে ফ্লোরাল এবং তেতো স্বাদের চরম সীমা পরীক্ষা করা হচ্ছে। আর ইউকেতে এখনও তাদের ঐতিহ্যবাহী এলস জনপ্রিয়, যেগুলোতে কার্বনেশন কম থাকে কিন্তু স্বাদ হয় খুব গভীর। ইতিহাস, ভূগোল আর রসায়ন জানার পর গ্লাসের ভেতরের ওই তরলটার প্রতি দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে যায়। কিন্তু পেশাদাররা কিভাবে এর স্বাদ পরীক্ষা করেন? বিজ্ঞান যখন এর এত প্রশংসা করছে, তখন এটি শরীরের ওপর আসলে কী প্রভাব ফেলে? সোর্স ম্যাটেরিয়ালে তো সোমেলিয়ার স্টাইল বা পেশাদার টেস্টিংয়ের দারুণ একটা গাইডের কথা বলা হয়েছে। হ্যাঁ, পেশাদার টেস্টিং আসলে 5টি ধাপে বিভক্ত এবং প্রতিটি ধাপের পেছনেই বিজ্ঞান রয়েছে। প্রথম ধাপ হল অ্যাপিয়ারেন্স বা দর্শন। গ্লাসটিকে ঠিক 45 ডিগ্রি কোণে ধরে এর রং, স্বচ্ছতা এবং ফোম বা হেড পরীক্ষা করা হয়। আচ্ছা, এই 45 ডিগ্রি কোণে ধরার কারণটা কি? কারণ হল এতে তরলের উপরিভাগের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া বেড়ে যায়, যা সুগন্ধকে সহজে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। ফোম যদি ঘন এবং দীর্ঘস্থায়ী হয় তবে তা ভালো মানের লক্ষণ। বুঝতে পারলাম। দ্বিতীয় ধাপ হল অ্যারোমা বা ঘ্রাণ। গ্লাসটিকে মৃদু ঘুরিয়ে 2-3 বার ছোট ছোট স্নাইফ বা গন্ধ নিতে হয়। এখানে একটা ব্যাপার আছে, একবারে দীর্ঘশ্বাস নিয়ে গন্ধ নেওয়া যায় না কেন? কারণ আমাদের ঘ্রাণ শক্তির একটা সীমাবদ্ধতা আছে, যাকে অলফ্যাক্টরি ফ্যাটিগ বলে। একবারে জোরে দীর্ঘশ্বাস নিলে নাকের সেন্সরগুলো খুব দ্রুত অবশ হয়ে যায় বা গন্ধের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। ও আচ্ছা, এই জন্যই ছোট ছোট স্নাইফ নিতে হয়। একদম। তাই ছোট ছোট স্নাইফ নিলে মল্টের বিস্কুট বা ক্যারামেলের গন্ধ, হপসের ফ্লোরাল বা সাইট্রাস গন্ধ এবং ইস্টের ফ্রুটি গন্ধ খুব স্পষ্টভাবে আলাদা করা যায়। দারুণ তো।
এরপর আসে তৃতীয় ধাপ, টেস্ট বা স্বাদ নেওয়া। ছোট্ট একটা চুমুক দিয়ে তরলটাকে পুরো জিভে ছড়িয়ে দিতে হয়। জিভার আলাদা আলাদা অংশ আলাদা আলাদা স্বাদ গ্রহণ করে, তাই না? হ্যাঁ, এখানে মূল বিষয় হল ব্যালেন্স। মল্টের মিষ্টি ভাব, হপসের তেতো ভাব, কিছুটা অ্যাসিডিক ভাব এবং অ্যালকোহলের উষ্ণতা, এই সব কিছুর একটা পারফেক্ট ব্যালেন্স থাকতে হবে। আর চতুর্থ ধাপ হল মাউথ ফিল, মানে পানীয়টি মুখে কতটা ভারী বা হালকা লাগছে। কার্বনেশনের কারণে এটি ফিজ তৈরি করছে নাকি মসৃণ লাগছে তা দেখা হয়। আর পঞ্চম ও শেষ ধাপ হল ফিনিশ বা আফটার টেস্ট। একদম। পান করার পর মুখে কতক্ষণ এর স্বাদ লেগে থাকছে। পেশাদাররা সবসময় এই ফিনিশ দেখেই বিচার করেন যে পানীয়টি কতটা উৎকৃষ্ট মানের। কিন্তু এই পুরো টেস্টিং অভিজ্ঞতাটা তো পরিবেশন পাত্র বা গ্লাসওয়্যারের উপরও ভীষণভাবে নির্ভর করে, তাই না? ভীষণভাবে। যেমন লাগারের জন্য সাধারণত লম্বা পেন্ট গ্লাস ব্যবহার করা হয়। এই লম্বা গ্লাস কার্বনেশন বা বুদবুদগুলোকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে, ফলে পানীয়টি সতেজ থাকে। আর এলের জন্য ব্যবহার করা হয় টিউলিপ গ্লাস, যার নিচের দিকটা চওড়া আর ওপরের দিকটা কিছুটা সরু হয়ে আসে। তাহলে এসবের মানে কি দাঁড়াচ্ছে? এলের জন্য এই টিউলিপ গ্লাস ব্যবহার করাটা শুধু আভিজাত্য বা কোনো দেখানি নয়, এর পিছনে একটা ফাংশনাল বা কার্যকরী ডিজাইন আছে। একদম ঠিক। নিচের চওড়া অংশে তরলটা ঘুরিয়ে অ্যারোমা তৈরি করা হয়, আর ওপরের সরু অংশটা সেই গন্ধ বা অ্যারোমাকে গ্লাসের ভেতরে আটকে রাখে, যাতে পান করার সময় গন্ধটা সরাসরি নাকের কাছে এসে জমা হয়। সব কিছুতেই একটা নির্দিষ্ট কারণ লুকিয়ে আছে। হ্যাঁ, বিজ্ঞান আর শিল্পের একটা চমৎকার মিশেল। তবে এ তো সব শৈল্পিক আলোচনার পাশাপাশি স্বাস্থ্যগত দিকটার কথাও তো বলতে হবে। সোর্সে পরিমিত পান এবং অতিরিক্ত পানের পরিষ্কার বৈজ্ঞানিক পার্থক্য দেখানো হয়েছে। পরিমিত পানে হজমে সুবিধা হয়, এতে শস্য থেকে আসা বি কমপ্লেক্স ভিটামিন থাকে, এটি মানসিক চাপ কমিয়ে রিল্যাক্সেশন দেয় এবং কিছু ক্ষেত্রে হার্টের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে। কিন্তু অন্যদিকে অতিরিক্ত পানে লিভারের মারাত্মক ক্ষতি, অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার বা আসক্তি এবং ওজন বৃদ্ধি, যাকে মজার ছলে বিয়ার বেলি বলা হয়, মস্তিষ্কের কার্যক্ষমতার হ্রাস এবং ঘুমের ব্যাঘাত ঘটে। একদিকে বি কমপ্লেক্স ভিটামিন আর অন্যদিকে বিয়ার বেলি, একেবারে মুদ্রার এপিঠ ওপিঠ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে যে মানব শরীর আসলে এই রাসায়নিক উপাদানগুলোকে কিভাবে গ্রহণ করে। এখানেই বিজ্ঞান এবং শিল্পের চূড়ান্ত মিলন আর তার সীমাবদ্ধতার কথা আসে। মানে ব্যালেন্সটা খুব জরুরি। হ্যাঁ, বিজ্ঞান আমাদের নিশ্চিত করে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি, তাপমাত্রা ঠিক রাখা, ফার্মেন্টেশন সঠিকভাবে সম্পন্ন করা, যাতে পানীয়টি নিরাপদ থাকে। আর শিল্প তৈরি করে অনন্য স্বাদ, সুগন্ধ এবং বৈচিত্র্য। এই বিজ্ঞান ও শিল্পের অসাধারণ সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায় হল পরিমিত বোধ বা মডারেশন বজায় রাখা। এক্স্যাক্টলি। অতিরিক্ত গ্রহণ করলে শিল্পের সৌন্দর্য নষ্ট হয় এবং তা শরীর ও সমাজের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ঠিক তাই। তো আজকের এই গভীর আলোচনায় আমরা দেখলাম কিভাবে মাঠের সাধারণ শস্যদানা থেকে শুরু হয়ে মল্টিংয়ের মাধ্যমে এনজাইম জাগিয়ে তোলা, এরপর ম্যাশিং করে মিষ্টি তরল তৈরি, ফুটন্ত পানিতে সংরক্ষক হিসেবে হপস মেশানো, ইস্ট নামক মাস্টার শেফের মাধ্যমে জাদুকরি ফার্মেন্টেশন, এবং সব শেষে ইতিহাসের পাতা ও ভূগোলের সীমানা পেরিয়ে এই পানীয়টি গ্লাসে এসে পৌঁছায়। পুরো যাত্রাটি সত্যি রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক। সত্যি তাই। এটি কেবল একটি পানীয় তৈরির রেসিপি নয়, এটি মানব সভ্যতার কৃষিকাজ, রসায়ন, অণুজীব বিজ্ঞান এবং প্রযুক্তির বিবর্তনের একটি জীবন্ত দলিল। প্রকৃতির অণুজীব এবং মানুষের বুদ্ধিমত্তা মিলে কিভাবে একটা নিখুঁত ইকোসিস্টেম তৈরি করেছে, এটা তারই প্রমাণ। একদম তাই। তবে আলোচনা শেষ করার আগে সোর্স ম্যাটেরিয়ালের ওই প্রাচীন মিশরীয়দের তথ্যটা নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করা যাক। প্রাচীন মিশরীয়রা এটিকে দৈনন্দিন পুষ্টি বা ডেইলি নিউট্রিশন হিসেবে গ্রহণ করত, এমনকি মধ্যযুগে সন্ন্যাসীরা তাদের মঠে এটি তৈরি করতেন বেঁচে থাকার রসদ বা দূষিত পানির নিরাপদ বিকল্প হিসেবে। হ্যাঁ, সেটা তো আমরা আগেই দেখলাম।
তো যে পানীয়টি প্রাচীনকালে শুধুমাত্র নেশার বস্তু না হয়ে মানব সমাজের একটি অপরিহার্য নিরাপদ এবং পুষ্টিকর দৈনন্দিন খাবার হিসেবে যাত্রা শুরু করেছিল, ইতিহাসের ঠিক কোন মোড়ে এসে আধুনিক সমাজ সেই আদিম সার্ভাইভাল ফুডকে পুরোপুরি একটি বিনোদনমূলক এবং ক্ষেত্রবিশেষে বিপজ্জনক বস্তুতে পরিণত করে ফেলল? প্রযুক্তির উন্নয়ন এবং ভর উৎপাদন কি আমাদের পানীয়র গুণগত মান বাড়িয়েছে, নাকি এর প্রতি আমাদের মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটাই চিরতরে বদলে দিয়েছে? এই প্রশ্নটাই বরং আজকের ভাবনার খোরাক হয়ে থাকুক। নতুন কোনো বিষয় নিয়ে এমন আরও গভীর তথ্য বিশ্লেষণে আবারও কথা হবে।